ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব ক্লাসে সবাইকে স্বাগত। লাস্ট ক্লাসে আমরা সায়েন্সের জেনেটিক্স টপিকটার পার্ট 1 দেখেছিলাম। আজ আমরা পার্ট 2 অর্থাৎ ডিএনএ যে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার সেখান থেকে আমাদের ক্লাসটা কন্টিনিউ করব। তো লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম যে 1953 তে ওয়াটসন এবং ক্রিক নিজেদের ডিএনএ যে ডাবল হেলিক্যাল মডেল দ্বিতন্ত্রী নকশা সেটা দিচ্ছেন। তো এই ডাবল হেলিক্যাল মডেলটা কিরকম দেখতে এবং এর স্ট্রাকচারটা কিরকম যদি আমরা দেখি, তো ডাবল হেলিক্যাল মডেলটাকে দেখতে হয়, এটা যদি হয় ডিএনএ এর একটা হেলিক্স, সেকেন্ড তন্ত্রী বা সেকেন্ড হেলিক্সটা ঠিক এই রকম ভাবে আরেকটা হেলিক্সকে পেঁচিয়ে। এবার প্রথম যে হেলিক্সটা আমরা এঁকেছি তাকে যদি আমরা 5 প্রাইম এবং 3 প্রাইম নাম দিয়ে চিহ্নিত করি, তাহলে পরবর্তী হেলিক্সটার নামকরণ আমাদেরকে করতে হবে 3 প্রাইম এবং 5 প্রাইম। তাহলে একটা হেলিক্স 5 প্রাইম 3 প্রাইম হলে আরেকটা 3 প্রাইম 5 প্রাইম, অর্থাৎ দুটো হেলিক্স পরস্পরের ঠিক বিপরীতে আবদ্ধ থাকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে একটা তন্ত্রী যে অ্যাডেনিন, এটা কোন অ্যাডেনিন, যেটা আগের দিন আমি নিউক্লিওটাইডের স্ট্রাকচার পড়ানোর সময় বলেছিলাম যে নাইট্রোজেন বেসের দুটো পার্ট পিউরিন আর পিরিমিডিন, পিউরিনের মধ্যে যে নাম দুটো পড়েছিলাম অ্যাডেনিন আর গুয়ানিন, সেই অ্যাডেনিনের নাম। এই অ্যাডেনিন পাশের তন্ত্রীর থাইমিন, থাইমিনটা কোথায় ছিল, পিরিমিডিনের মধ্যে ছিল থাইমিন আর সাইটোসিন ডিএনএ ক্ষেত্রে, তো সেই থাইমিন, অর্থাৎ একটা পিউরিন আর একটা পিরিমিডিন। এই অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে এবং একটা তন্ত্রীর যে গুয়ানিন রয়েছে সেটা পাশের তন্ত্রীর সাইটোসিনের সঙ্গে তিনটে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। এবং এরপর আমরা দেখব যে এই যে একটা সম্পূর্ণ প্যাচ বলতে যখন এসে প্যাচটা পুরোপুরি কমপ্লিট হয়েছে, এই একটা সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য ওনারা বলছেন 34 অ্যাংস্ট্রম। এবং আরো একটা কথা বলছেন, এই যে আমরা অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন বন্ডগুলো আঁকছি, এরকম একটা প্যাচের মধ্যে মোট 10 খানা পেয়ার থাকে, অর্থাৎ এই যে অ্যাডেনিন থাইমিন একটা, গুয়ানিন সাইটোসিন দুটো, এইভাবে ঠিক 10 খানা বেস পেয়ার থাকে বলে এনারা বলছেন। দেখলাম যে পুরো একটা প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম এবং এই 34 অ্যাংস্ট্রম এর মধ্যে 10টা বেস পেয়ার থাকছে। তাহলে প্রতি দুটো বেস পেয়ারের মধ্যে ডিসটেন্স কত, 34 অ্যাংস্ট্রম আর 10টা বেস পেয়ার থাকে, আমাদের কতখানি 3.4 অ্যাংস্ট্রম করে ডিসটেন্স হচ্ছে প্রতি দুটো বেস পেয়ারের মধ্যে। তাহলে কি কি দেখলাম, দুটো হেলিক্স পরস্পরের বিপরীতে থাকছে, একটা সম্পূর্ণ প্যাচ হচ্ছে 34 অ্যাংস্ট্রম, যে কোনো দুটো বেস পেয়ারের মধ্যবর্তী ডিসটেন্স 3.4 অ্যাংস্ট্রম, এবং একটা তন্ত্রের অ্যাডেনিন পাশের তন্ত্রের থাইমিনের দুটো এবং একটা তন্ত্রের গুয়ানিন পাশের তন্ত্রের সাইটোসিনের সাথে তিনটে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত। এবার এই মডেলটা যখন দিচ্ছেন ঠিক সেই সময় একজন বিজ্ঞানী আসছেন যার নাম হচ্ছে চার্লস। বলছেন একটা সম্পূর্ণ প্যাচে ঠিক যতগুলো অ্যাডেনিন থাইমিন বন্ধন থাকবে ঠিক ততগুলোই গুয়ানিন সাইটোসিন বন্ধনই থাকবে। অর্থাৎ এই যে আমরা প্রথমটা এঁকেছি অ্যাডেনিন থাইমিন, তারপরেটা এঁকেছি গুয়ানিন সাইটোসিন, ধরো থার্ডেরটাতে রয়েছে আবার একটা অ্যাডেনিন থাইমিন, তারপরেরটাতে ধরো থাকলো আবার একটা গুয়ানিন সাইটোসিন, তারপরে থাকলো ধরো আবার একটা অ্যাডেনিন থাইমিন। তাহলে অ্যাডেনিন থাইমিন বন্ধনী কটা হলো, তিনটে। যদি পরবর্তীটাতে আমরা আঁকি, ধরো এই একটা গুয়ানিন সাইটোসিন বন্ধনী, আবারও ধরো একটা গুয়ানিন সাইটোসিন বন্ধনী, এরপরে ধরো আবার পড়লো হচ্ছে আমার একটা অ্যাডেনিন থাইমিন বন্ধনী, নেক্সট আমার আবারও পড়লো একটা অ্যাডেনিন থাইমিন বন্ধনী। মানে নট নেসেসারি যেগুলো পরপরই থাকবে, যেরকম ভাবে খুশি অ্যারেঞ্জমেন্ট হতে পারে, কিন্তু বিষয়টা দাঁড়াবে অ্যাডেনিন থাইমিন বন্ধনী কটা, একটা, দুটো, তিনটে, 4 এবং 5টা আঁকলাম। গুয়ানিন সাইটোসিন বন্ধনীও আমাদের ঠিক 5টাই হতে হবে, অর্থাৎ এই একটা বন্ধনী, এই একটা বন্ধনী, এই একটা, এই একটা, তাহলে নেক্সট পার্টটাও কি করবে আমার গুয়ানিন সাইটোসিন বন্ধনী। তার মানে টোটাল অ্যাডেনিন থাইমিন বন্ধনীর সংখ্যা যদি 5টা হয়, তাহলে গুয়ানিন সাইটোসিন বন্ধনীর সংখ্যাও সেখানে কত হবে, 5টাই হতে হবে। এই কথাটাই বলেছিলেন চার্লস। যেহেতু উনি বলছেন যে এই
অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন বন্ধনী সংখ্যা সমান, সেই জন্য আমরা এই রুলটাকে বলেছি বেস ইকুইভ্যালেন্ট রুল। এটা হলো আমাদের ডিএনএ স্ট্রাকচারের পোর্শন। এবার মনে রাখবে আমাদের ডিএনএ তিন ধরনের হতে পারে, কি কি? একটা হচ্ছে আমাদের ডিএনএ, একটা হচ্ছে বিডিএনএ এবং আরেকটা হচ্ছে জেডিএনএ। তো প্রশ্নটা আমাদের এই তিনটে ডিএনএ ভেতরের স্ট্রাকচার বা পার্থক্য কি সেখান থেকে হয়। পরীক্ষা জিজ্ঞেস করে ওয়াটসন এবং ক্রিক নিজের যে মডেল দিয়েছিলেন সেটার জন্য ওনারা কোন ডিএনএটাকে ব্যবহার করেছিলেন। মনে রাখবে ওয়াটসন এবং ক্রিকের এক্সপেরিমেন্টে যে ডিএনএটা ব্যবহৃত হয়েছিল সেটা হচ্ছে আমাদের বিডিএনএ। এর প্রশ্ন তোমরা দেখলে যে ডিএনএ স্ট্রাকচারটা হচ্ছে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, কিন্তু যদি কোনো অর্গানিজমের ক্ষেত্রে ডিএনএটা ডাবল হেলিক্যাল হওয়ার পরিবর্তে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যায়, অর্থাৎ একতন্ত্রী হয় কারোর ক্ষেত্রে, তাহলে সেটা আমাদের ব্যতিক্রম। এরকম ব্যতিক্রম আমরা কার ক্ষেত্রে দেখি সেটা আমাদের দেখতে হবে। তো আমরা এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ তিনজনের ক্ষেত্রে দেখতে পাই। সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ দেখা যায় সবার প্রথম রয়েছে M30, নেক্সট আমরা দেখতে পাই ব্যাকটেরিওফাজ এবং তারপরে আমরা দেখতে পাই যেটা সেটা হচ্ছে পারভোভাইরাস। তাহলে M30, ব্যাকটেরিওফাজ এবং পারভোভাইরাস এই তিনজনের ক্ষেত্রে আমরা ডাবল স্ট্র্যান্ডেড এর পরিবর্তে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ দেখতে পাই। ডিএনএ সম্পর্কে আমাদের এটুকুই দেখতে হবে। এবার নেক্সট আমরা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে আরএনএ। আরএনএ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন অলরেডি তোমরা আগের পার্টে জেনে গেছো, যে আরএনএ তে পেন্টোজ সুগার হিসেবে থাকে রাইবোজ সুগার, এবং যেটা পিরিমিডিন সেখানে থাইমিনের পরিবর্তে আরএনএ এর ক্ষেত্রে থাকে কি ইউরাসিল, এটা আমরা জানি। এবং আরএনএ স্ট্রাকচারটা ডিএনএ এর মতো ডাবল স্ট্র্যান্ডেড নয়, আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার। এবার প্রশ্ন হবে আরএনএ থেকে আর কি ইনফরমেশন আমাদের এক্সামের জন্য জানতে হবে না। নেক্সট যেটা জানতে হবে আরএনএ সম্পর্কে, যে আরএনএ দুই ধরনের হয়ে থাকে। কি কি? একটা টাইপকে আমরা বলে থাকি জেনেটিক আরএনএ এবং আরেকটা টাইপকে আমরা বলে থাকি নন জেনেটিক আরএনএ। একটা হচ্ছে আমাদের জেনেটিক আরএনএ এবং আরেকটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ কোনো ক্লাসিফিকেশন আমাদের দেখতে হবে, আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে নন জেনেটিক আরএনএ এর ক্লাসিফিকেশন। এই নন জেনেটিক আরএনএ কে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলছি এমআরএনএ। এমআরএনএ এর পুরো নাম কি? এমআরএনএ এর পুরো নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এই ভাগটাকে আমরা বলছি আরআরএনএ। এই আরআরএনএ কে আমরা বলছি কি রাইবোজোমাল আরএনএ। এবং থার্ড যে ভাগটা আমাদের আসছে সেটা হচ্ছে টিআরএনএ। এই টিআরএনএ কে আমরা বলছি ট্রান্সফার আরএনএ। তাহলে এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ, মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কাজ কি? যে বার্তা বা যে মেসেজটা রয়েছে সেটাকে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম পর্যন্ত নিয়ে আসছে হচ্ছে এমআরএনএ। সেকেন্ড হচ্ছে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। আর পর মনে রাখবে রিড, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ যে মেসেজটাকে নিয়ে এলো সেটাকে পড়ছে, পাঠ করার কাজ করছে কে আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। এবং থার্ড আমাদের যেটা টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, সে কি করে? সে এই যে মেসেজটাকে এমআরএনএ নিয়ে এসেছে যেটাকে পাঠ করেছে আরআরএনএ, সেই বার্তা অনুযায়ী পরপর করে অ্যামাইনো অ্যাসিড গুলোকে যুক্ত করে প্রোটিন তৈরির যে কাজটা, সেই কাজটা কার উপর যাচ্ছে? সেটা যাচ্ছে টিআরএনএ এর উপর। বার্তাকে বহন করে নিয়ে আসছে, সেই বার্তাটাকে পাঠ করছে, সেই বার্তা অনুযায়ী পরপর অ্যামাইনো অ্যাসিড গুলোকে যুক্ত করছে। এই হলো আমাদের আরএনএ ক্লাসিফিকেশন এবং আরএনএ কি কি টাইপস আছে সেটা। এবার আমরা নেক্সট যেটা দেখবো, যে আগেরটাতে যেরকম আমরা দেখেছিলাম যে ডিএনএ সাধারণত ডাবল স্ট্র্যান্ডেড, যদি কোনো ক্ষেত্রে ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যায় সেটা ব্যতিক্রম। M13 ব্যাকটেরিওফাজ আর পারভোভাইরাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। সেম ভাবে আরএনএ তো সিঙ্গেল স্ট্র্যান্ডেড জানলে তোমরা, যদি কোনো অর্গানিজমের ক্ষেত্রে আরএনএ ডাবল স্ট্র্যান্ডেড হয়ে যায় তাহলে সেটা আমাদের ব্যতিক্রম। এরকম ব্যতিক্রম আমরা কার ক্ষেত্রে দেখতে পাই? আমরা কার ক্ষেত্রে দেখতে পাই? এই ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ আমরা দেখতে পাই রিও ভাইরাসের ক্ষেত্রে। রিও ভাইরাসের ক্ষেত্রে আমরা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ দেখতে পাই।
তো ডিএনএ আর আরএনএ সম্পর্কে আমাদের এই ইনফরমেশন গুলো দেখতে হবে। এবার নেক্সট আমাদের কিছু প্রসেস দেখতে হবে। যেমন ধরো যদি আমি তোমাকে বলি যে একটা ডিএনএ থেকে নতুন একটা ডিএনএ তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে আমরা কি বলবো? মনে রাখবে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ার প্রসেসকে আমরা বলে থাকি রেপ্লিকেশন, প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন আমরা বলে থাকি। সেম ভাবে যদি দেখো যে একটা ডিএনএ থেকে একটা আরএনএ তৈরি হচ্ছে, তো সেই ডিএনএ আরএনএ তৈরির প্রসেসকে আমরা বলে থাকি ট্রান্সক্রিপশন। এবং যদি দেখো যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসকে আমরা বলবো ট্রান্সলেশন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেস হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরির যে প্রসেস সেটা হচ্ছে ট্রান্সলেশন। এবার এই যে পুরো প্রসেসটা দেখলে, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ মানে ট্রান্সক্রিপশন হলো এবং আরএনএ থেকে প্রোটিন অর্থাৎ ট্রান্সলেশন হলো, এই পুরো প্রসেসটাকে একসঙ্গে আমরা বলে থাকি, এই পুরো প্রসেসটাকে আমরা একসঙ্গে বলবো সেন্ট্রাল ডগমা। তাহলে সেন্ট্রাল ডগমা কি? ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই সব কিছুকে একসঙ্গে বলা হয়ে থাকে সেন্ট্রাল ডগমা। এবার শুধু এই পার্টটুকুতে দেখো, বলেছিলাম ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে তাকে আমরা ট্রান্সক্রিপশন বলি। কিছু কিছু অর্গানিজমের ক্ষেত্রে আমরা উল্টো প্রসেসও দেখতে পাই, অর্থাৎ সেখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, তাহলে ট্রান্সক্রিপশনের উল্টো জিনিসকে আমরা কি বলি? রিভার্স। সেজন্য যখন আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে, সেই প্রসেসটাকে আমরা বলবো রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রসেসে হেল্প করবে আমাদের যে উৎসেচক, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। তো এখানে আমাদের ডিএনএ আর আরএনএ সম্পর্কে যা যা জানতে হবে সেই পার্টটা আমরা কমপ্লিট করলাম। নেক্সট পার্টে আমরা ক্রোমোজোম নিয়ে ডিসকাস করব।